প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভির সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে আছে আমি নাসিমুল হাসান। দর্শক, গ্যালারির আজকের অনুষ্ঠানে পুরোটা জুড়েই থাকছে বাংলাদেশের ক্রিকেট ও হকির সাফল্য। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে এসছেন দুজন অতিথি। আমাদের সাথে আছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি, সিনিয়র সহসভাপতি শাহ আল মুনির এবং কালের কণ্ঠের সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি গ্যালারি স্টুডিওতে। ধন্যবাদ। যেহেতু হকি আমাদের সাম্প্রতিক একটা সাফল্য নিয়ে আসছে, এই সাফল্যের কথাই শুনবো আর কি। বাংলাদেশ হঠাৎ করে হকিতে একটা আলোর দেখা, মানে কিভাবে দেখছেন আপনারা বিষয়টাকে? অবশ্যই হকির একটা পূর্ণ জাগরণ হচ্ছে। এটা সবার যারা স্টেক হোল্ডার আছেন হকির সাথে সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টার কারণে এই জায়গায় যাও খেলোয়াড়রা আছেন, হকি ফেডারেশনের কর্মকর্তা আছেন, যারা ক্রীড়া সাংবাদিক আছেন, তারা সংশ্লিষ্ট সবাই কিন্তু একটা ঐকান্তিক প্রচেষ্টার কারণেই বাংলাদেশের হকিটাকে আমরা যে জায়গায় দেখতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে কয়েকটি খেলার বৈশ্বিক একটা সম্ভাবনা ছিল, তার ভিতরে ছিল হকি অন্যতম। আমরা অনেক আগের থেকেই হকি নিয়ে একটা বড় স্বপ্ন দেখতাম, যে কোনো কারণেই, পার্টিকুলারলি হয়তো আমাদের সাংগঠনিক ব্যর্থতার কারণেই হোক, হকিকে আমরা সেই জায়গায় নিতে পারিনি। সেটার একটা আবার সম্ভাবনার সুযোগ হয়েছে। আপনি জানেন আগামী মার্চে ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 আছে। এর ধারাবাহিকতা হয়তো সেপ্টেম্বরে এশিয়ান হকিও হতে পারে। আমাদের এখন র্যাঙ্কিংয়ে আমরা যে অবস্থানে আছি, আমরা যদি এই টুর্নামেন্টগুলোতে ভালো করি তাহলে র্যাঙ্কিংয়ে ভালো করার একটা সুযোগ সৃষ্টি হবে আমাদের জন্য। নোমান, ক্রিকেট ফুটবলের ভিড়ে হকির কাভারেজ একমাত্র সাংবাদিকরাই টিকিয়ে রেখেছিল মোটামুটি, হকি সেই পর্যায়ে ছিল না। হঠাৎই দেখলাম একটা ঝলকানি। যেহেতু এই হংকং টুর্নামেন্টটা আমাদের প্রত্যাশিত, বাট বাংলাদেশের খেলা টেলা সবার পছন্দ হয়েছে। মানে আপনার দৃষ্টিকোণ থেকে এই সাফল্যটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, ডেফিনেটলি। কারণ হচ্ছে গিয়ে আপনি যে কথাটা বললেন যে হকির এই সাফল্যটা প্রত্যাশিত, এই নিয়ে কোনো রকম কোনো দ্বিধার জায়গা নেই। কিন্তু এখন হয় কি যে আমরা তো আসলে ঘরপড়া গরু, আমাদের অন্যান্য খেলা, ক্রিকেট বাদে অন্যান্য খেলা এইসব প্রত্যাশিত সাফল্যগুলো কিন্তু আমরা পাই না। ফুটবলে আমরা ভুটানের সাথে কিন্তু আমাদের জেতাটা কিন্তু খুবই প্রত্যাশিত ছিল, আমরা পারিনি। মালদ্বীপের সঙ্গে এখন আমরা হারি, অন্যান্য সব খেলা তো একই অবস্থা। তো এই জায়গা থেকে যে হকির এই প্রত্যাশিত সাফল্যটাও কিন্তু অনেক বড় সাফল্য আমি বলবো। এবং আপনি যে কথা বললেন সাংবাদিকরা বাঁচিয়ে রেখেছে, এটা শুধু সাংবাদিকদের কথা আমি বলবো না, যে আমাদের দুর্ভাগ্যের জায়গা হচ্ছে কি এটা যে বড় মাছ কিন্তু সব ছোট মাছ খেয়ে ফেলে, আমরা জানি। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, যখন ক্রিকেটের ভিড়ে অন্য সব খেলা হারিয়ে যাচ্ছে, কারো এরকম দর্শক আগ্রহ তৈরি হচ্ছে না, সমর্থকদের ইয়ে হচ্ছে না। কিন্তু আপনি ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়াতে তো ক্রিকেট এত বড় খেলা, আমাদের দেশে ক্রিকেট যত বড় খেলা, ইন্ডিয়াতে কিন্তু আরো বড় খেলা। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু শুটিং ও অলিম্পিকে তারা পদক পাচ্ছে, তারা বক্সিং এ পদক পাচ্ছে, তারা রেসলিং এ পদক, কুস্তিতে তারা পদক পাচ্ছে, ব্যাডমিন্টনে পদক পাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে টেনিসে তাদের হচ্ছে গিয়ে সানিয়া মির্জা, লিয়েন্ডার পেস, মহেশ ভূপাতে এরকম প্লেয়ার্স আছে। তার মানে হচ্ছে কি যে আপনার একটা বড় খেলা থাকবে, মেইন খেলা থাকবে, পাশাপাশি হচ্ছে কি যে আপনার অন্যান্য সব খেলার এই বিকাশের জায়গাটা যদি না হয়, তাহলে কিন্তু খুব মুশকিল। একটা খেলা দিয়ে কিন্তু একটা জাতি টিকে থাকাটা খুব টাফ। এবং আপনি ক্রিকেটের কথা বলছেন, ক্রিকেট কিন্তু আমরা সত্যি কথা বলতে গেলে ক্রিকেট খেলে হচ্ছে 10টা দেশ, 15টা দেশ, 20টা দেশ। মনির ভাই যেটা বললেন যে হকির একটা বৈশ্বিক সম্ভাবনা আছে, এরকম কিন্তু আরো অন্যান্য অনেক খেলারই কিন্তু আমাদের বৈশ্বিক সম্ভাবনা আছে। আমরা যদি সব খেলা বাদ দিয়ে শুধুমাত্র ক্রিকেটে ফোকাস করি, তাহলে কিন্তু এটা আমাদের ভুল হবে। এবং আপনি সাংবাদিকদের কথা বললেন, যে ডেফিনেটলি সাংবাদিকতার জায়গা থেকে আমরা, আপনারা, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আমরা যতটা পারি সেটা চেষ্টা করি। কিন্তু সেই চেষ্টাটা কিন্তু দ্বিপাক্ষিক হতে হবে। সেই আগ্রহটা কিন্তু সাংগঠনিক পর্যায় থেকেও কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, দর্শকদের জায়গা থেকেও মাথায় রাখতে হবে। সবকিছু কিন্তু শুধুমাত্র আমার সবচেয়ে যেটা আকর্ষণীয় আমি সেখানেই যাব, কিছু কিন্তু দায়িত্ববোধেরও ব্যাপার থাকে। মনির ভাই, নোমান মনে হয় আপনার অনেক কথা সহজ করে দিয়েছে, যে অনেক পজিটিভ হকিকে নিয়ে, যে ক্রিকেটের ভিড়ে হলেও হকিদের প্রতি নজর দেওয়া উচিত। এবং হঠাৎ করে দেখলাম যে আপনি অনেকটা হকির ত্রাণকর্তা হিসেবে আপনার আবির্ভাব, মানে হকির এই মুহূর্তের মোটামুটি আর্থিকভাবে যতটা সহযোগিতা করা উচিত করছেন। আপনি আসলে লক্ষ্যটা কি নিয়ে করছেন এবং কতটা সহযোগিতা পাচ্ছেন ফেডারেশন থেকে? সত্যিকার অর্থে এই ধরনের সফলতা কিন্তু হকিতে এর পূর্বেও এসেছে, কিন্তু সমস্যার জায়গাটা হলো ধারাবাহিকতা থাকে না। আজকে যে সফলতা আসছে, এই সফলতাটা যদি আপনি কন্টিনিউ যদি করতে চান, তাহলে আপনার যেটা সবচেয়ে বড় দরকার, যে জাতীয় দলটাকে আরেকটা টুর্নামেন্ট পর্যন্ত নার্সিং করা। আপনি এই সফলতার সাথে সাথে যদি এই জায়গাটা আপনি ভুলে যান, যে আপনার আবার তাৎক্ষণিকভাবেই আপনার কন্ডিশনিং ক্যাম্পটা শুরু করা, একটা বড় টুর্নামেন্টের আগে কয়েকটা প্রস্তুতিমূলক ম্যাচ করার আয়োজন করা,
আমি যেটা দেখেছি যে খেলোয়াড়রা সবসময় বলে আমাদের যখন একটা টুর্নামেন্টে পাঠানো হয় কোনো প্রস্তুতি ছাড়া আমাদের স্ট্রেংথটা কি আছে, আমাদের লুফল কি আছে, ব্যাকলগ কি আছে সেটা আমরা বুঝতে পারি না। মাঠে যেয়ে আমাদের বুঝতে হয় আসলে আমাদের অবস্থানটা কি প্রথম ম্যাচের পরে। তো আমি এই জায়গায় এটা নজর দিয়েছিলাম যে এবার এইচএফ কাপের পূর্বে আপনি জানেন যে অস্ট্রিয়া এবং পোল্যান্ড জাতীয় দল যাদের সাথে পূর্বে আমাদের কখনো খেলা হয় না, কারণ আমাদের র্যাঙ্কিং যেহেতু অনেক পিছনে, প্রথম দিকের র্যাঙ্কিংয়ে যারা আছে তারা খুব বেশি ইন্টারেস্টেড হয় না। তো এই জায়গাগুলো আমি এবার কাজে লাগাতে চাচ্ছি যে আমরা এইচএফ কাপ টুর্নামেন্টের পরেই আমি কিন্তু কোচকে বাংলাদেশে নিয়ে আসছি। আমি বলেছি যে তুমি আগে আমার সাথে এগ্রিমেন্ট করবা, তারপরে তুমি তোমার দেশের বাড়িতে যাবা। এবং ওকে আমি একটা ফ্রিডম দিয়েছি যে আমার সামনে যে মার্চ মাসে ওয়ার্ল্ড হকি লিগ আছে, আমার যে সম্ভাবনাটা আছে এটা কোনো অংশে আমি নষ্ট করতে চাই না। যে ওকে আমি ফ্রিডম দিয়েছি তোমার কি কি লাগবে, কারণ আপনি জানেন হকি অনেক টেকনিক্যাল সাউন্ড একটা স্টাফ গেম লাগে আর কি, যেটা ক্রিকেটে আছে না। সাথে সাথে যেটা হচ্ছে আমাদের হকি ফেডারেশনে কোনো বোলিং মেশিন নাই, আমাদের ডিভাইসগুলো নেই, আমাদের সফটওয়্যারগুলো নাই। কারণ একটা খেলায় আমার খেলোয়াড়রা কি ভুল করছে তাৎক্ষণিকভাবে তাদের যে ধরিয়ে দেওয়া, পরের ম্যাচে যাতে এই এররগুলা এই ভুলগুলা না হয়, এই জিনিসগুলা ও আমার সাথে কথা বলেছে। এই জিনিসগুলো আমাদের একটা বড়। হকির এই নতুন কোচ কি নিয়ে কাজ করতে চায় বাংলাদেশে? আমরা তার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, একটু ঝলক দেখে তারপর নোমানের কাছে আসবো। বাংলাদেশকে ইউরোপীয় হকির ধারায় প্রবেশ করতে হবে, কারণ সেখানকার খেলার ধরন, কৌশল, ম্যাচের পরিকল্পনা, খেলোয়াড়দের ফিটনেস লেভেল এশিয়ার হকির চেয়ে উন্নত। সেটি অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জার্মানির দিকে তাকালেই বুঝবেন। তাদের থেকে বাংলাদেশের হকি খেলোয়াড়দের শৃঙ্খলাও শিখতে হবে। আমার মনে হয়েছে এখানকার হকি খেলোয়াড়দের শেখার ও উন্নতি করার আগ্রহ রয়েছে। And want to learn. If we continue the program, I'm sure our national team will improve. আমরা পরিকল্পনা করে চেষ্টা চালিয়ে গেলে উন্নতি হবে, তবে বাস্তবতা হচ্ছে 1-1.5 বছরেই বিশ্ব হকির সেরা বিশে যাওয়া সম্ভব নয়। উন্নতির পথে থাকা একটি দলকে প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে অন্তত 3 থেকে 5 বছর সময় দিতে হবে, আর এজন্য ফেডারেশনকেই দায়িত্ব নিতে হবে। বিশেষ করে যুব দলগুলোর প্রতি আরও মনোযোগ দিতে হবে। অনুশীলনের প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়াতে হবে, আর বয়সভিত্তিক দলগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে ট্যাকটিক্যাল শিক্ষার ওপর জোর তো দিতেই হবে। নোমান, বাংলাদেশে একটা সময় সব থেকে গণমানুষের খেলা ছিল ফুটবল, কিন্তু পৃথিবীতে ফুটবলের যখন পরিবর্তনটা হয়েছে তখন বাংলাদেশের কর্মকর্তারা বুঝতে পারেনি যে আসলে ফুটবলটা কোথায় যাবে। বাংলাদেশের হকিরও একটা সময় আসছে, এখন এশিয়ান লেভেল হকি খেলে হকি চলে গেছে টোটালি ইউরোপিয়ানদের হাতে। তো এই জায়গাটায় এই কোচের যেই মন্তব্য, মানে সে যে লক্ষ্যটা নিয়ে আসছে, একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন, মানে সত্যিকার অর্থে মানে ইউরোপিয়ান হকি যদি অ্যাডাপ্ট করতে হয় আমাদের কি করণীয় উচিত? কোচ যে মন্তব্যটা করলেন সেটা আমি খুবই পজিটিভলি দেখতে চাই, কারণ আবার এট দ্য সেম টাইম আমি এটাও বলবো উনি যেটা বলেন সেটা কিন্তু থিওরিটিক্যাল কথা, তাত্ত্বিক কথা। এটা কিন্তু হকি কোচ না হলেও আপনি যদি হকি নিয়ে একটু পড়াশোনা করেন, একটু যদি আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন, তাহলে কিন্তু আপনি এটা জানবেন। কারণ হচ্ছে আপনার একটা সময় খেলাটা ছিল আমরা ফিল্ড হকি খেলতাম, মানে এখন অ্যাস্ট্রোটার্ফে চলে যাওয়ার কারণে, মানে মাঠ থেকে অ্যাস্ট্রোটার্ফে চলে যাওয়ার কারণে এখানে কিন্তু স্ট্যামিনার অনেক বেশি এটা চলে আসছে। হ্যাঁ, এটা চলে এসেছে। তার উপরে হচ্ছে গিয়ে এটা আবার বলা হয় যে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস তারা হচ্ছে ইউরোপিয়ানরা বা অস্ট্রেলিয়ানরা, তারা হচ্ছে গিয়ে এই এশিয়ার কাছ থেকে হকিটা, জার্মানরা হকিটা নিয়ে যাওয়ার জন্য মানে আধিপত্যটা সেটা করেছে। হোয়াট এভার, এটা তো এখন আমাদের মেনে নিতে হবে। এখন আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ সেই জায়গাতে নেই, সেটা ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম খেলাটা কিন্তু পুরোপুরি কিন্তু বডি কন্ট্যাক্টের খেলা না, এটা কিন্তু ফুটবল না, এটা কিন্তু আপনি স্টিকের মাধ্যমে খেলছেন। অর্থাৎ টেকনিকটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনার স্ট্যামিনা প্রয়োজন, সবকিছুই প্রয়োজন, কিন্তু টেকনিকটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার যদি টেকনিক থাকে আপনি কিন্তু অন্য সবকিছু ওভারকাম করতে পারবেন। কীভাবে পারবেন? অন্যান্য জায়গাগুলোতে হচ্ছে গিয়ে আপনার ওইখানে আপনার একাগ্রতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি কতটা চান, কতটা ভালো খেলতে চান, আপনার স্বপ্ন দেখানোর একটা জায়গায় যেতে হবে। হকি কোচ আমাদের এখন বললেন, আমি শুনলাম আপনাদের এখানে যে 3 থেকে 5 বছর আমাদের এখন ন্যাশনাল টিমের যে সেট আপ আছে তারাই কি আগামী 5 বছর খেলবে? তা কিন্তু না। উনি যুব দলের কথাও বলেছেন। মনির ভাই যে কথাটা বলেছেন আমি তাকে একটা জায়গায় একটু বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে ফুটবল ফেডারেশন, ফুটবলের আমাদের সাম্প্রতিক যে ভরাডুবি, ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন কিন্তু বলেছেন যে আমি আমার সময়কালে 85% টাকা আমি ন্যাশনাল টিমের পেছনে ব্যয় করেছি, সেটা করে কিন্তু আমরা কোনো ফল পাইনি। এটা অনেকটা হচ্ছে গিয়ে গাছের উপরে পানি ঢালার মতো, পানিটা কিন্তু শেকড়ে ঢালতে হবে, ওই ডালপালাতে পানি ছিটিয়ে কোনো লাভ হবে না। গ্রাসরুট লেভেল থেকে যদি মানে পাইপলাইনে প্লেয়ার আনার যে বিষয়টা একটা ইঙ্গিত করলেন, মানে আপনার উপরেই হয়তো ঘুরে ফিরে আসতে পারে, বড় দায়িত্ব। নোমান ভাই যেটা বলেছেন সেটার সাথে আমি পূর্ণ সহমত। এই কারণে আপনি যদি আজকে দেখেন যে ক্রিকেটের বর্তমান যে অবস্থা, সেটার কিন্তু প্রথম এবং প্রধান কারণ ছিল
নির্মাণ স্কুল ক্রিকেট, আমি যদি খুব মানে basic বেশি আর কি। বেশি ভুল না করি, আমাদের এই জায়গায় হকির যদি একটা আমূল পরিবর্তন করতে হয়, এই জায়গায় একটু ক্রিকেটের সাথে একটু আমাদের অবকাঠামোগত একটা বড় সমস্যা আছে। আপনি জানেন যে হকি অ্যাস্ট্রোটার্ফ বেস গেম, সংখ্যা কম। আমাদের পুরো বাংলাদেশে মাত্র 2টা অ্যাস্ট্রোটার্ফ আছে, একটা বিকেএসপি, একটা ঢাকা মৌলানা ভাসানী স্টেডিয়ামে। আমাদের এখন গ্রাসরুট থেকে আমাদের মানে তৃণমূল পর্যায় থেকে আমাদের গ্রাস মাঠেই গ্র্যাজুয়ালি ডেভেলপ করে আসতে হবে। আমাদের স্কুল হকিটাকে আরও বেশি সংযুক্ত করতে হবে তৃণমূল পর্যায়ে। আমাদের প্রিভিয়াসলি আরও কিছু পকেট ছিল যেসব জায়গার থেকে ফরিদপুর, দিনাজপুর যে বিকেএসপি ছাড়া ওই জায়গা রাঙামাটি থেকে করতে হবে। তো আমি একটা ইনিশিয়েটিভ আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি যে আমি হয়তো ব্যক্তিগতভাবেই দায়িত্বটা নিতে চাবো, যে এইসব জায়গার লিগগুলো যদি আবার আমরা শুরু করতে পারি এবং এটার যদি ধারাবাহিকতা রাখতে পারি, আমার মনে হয় বেশ কিছু খেলোয়াড় বেরো আসবে। এবং সাথে সাথে যেটা করতে হবে যে আমাদের উপজাতি যে হকিটা আছে, পার্বত্য এলাকা, ট্যালেন্ট হান্টের কিন্তু কোনো বিকল্প নেই। আপনি যদি এদের একটা জায়গায় নিয়ে এসে, একটু রামা লুসাই, ডন্ডন, জুম্মন লুসাই, এটা তো বিশ্বমানের হকি প্লেয়ার ছিলেন। এখনো আমাদের জাতীয় দলে এখনো জাতীয় দলের যে ফরওয়ার্ড মিমো, ও ওই জায়গার থেকে আসছে। তো আমার কাছে মনে হয় আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সফলতাটার ধারাবাহিকতাটা আপনার রক্ষা করতে হবে। আপনি যদি আমার জাতীয় দল যদি এখন বসে থাকে, তারা যেগুলোই শিখে আসছে সেটা কিন্তু সামনে টুর্নামেন্টটা কাজে লাগাতে পারবে না। এর থেকে ভালো যদি আপনি রেজাল্ট চান, এটাকে আপনি কন্টিনিউ করতে হবে এবং তাদের পর্যাপ্ত ফিট দিতে হবে আপনার। মনির ভাই যেখানে বললো, এরপরে আমার ব্যক্তিগত একটা প্রশ্ন হচ্ছে, যেমন ক্রিকেটে এখন এইচপির প্রোগ্রাম আসাতে কিছু প্লেয়ার উঠে আসছে, কিন্তু এই টিমের কোনো প্রোগ্রাম নাই। এটার কারণ হতে পারে যে শিডিউল পায় না, এটাও একটা কারণ। বাট তারপরে নারী ফুটবল দলের প্লেয়াররা যখন ভালো খেলে, এরপরে ছেলেরা ওই জায়গাটাতে প্রশিক্ষণের একটা জায়গা থাকে না। হকিতে যেটা বলছে যে একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন, এরপরে একটা লম্বা সময় এর কোনো অনুশীলন, এই জায়গাটাতে আমরা আসলে মনোসংযোগ দিতে পারছি না কেন, ফেডারেশন বা সরকার বা ক্রীড়া মন্ত্রণালয় যেই হোক? এটা আমার কাছে মনে হয় যে উদ্যোগের ব্যাপার, ইচ্ছার ব্যাপার। আপনি যদি চান, আপনি 1 বছরের জন্য 6 মাসের জন্য একটা প্রোগ্রাম কিন্তু আপনি করতে পারবেন। এটা পারবেনই। মনির ভাই যেটা বললেন যে আমাদের র্যাঙ্কিংয়ের উপরের টিমগুলো আমাদের সঙ্গে খেলতে চায় না, আমাদের র্যাঙ্কিংয়ের কাছাকাছি যারা আছে তারা তো খেলতে চাইবে। হিসাবটা সহজ। আমি আপনাকে একটা সহজ কথা বলি, ক্রিকেটের উদাহরণ দিয়ে বলি। আমাদের সঙ্গে টেস্ট খেলতে চাইতো না আমাদের যারা র্যাঙ্কিংয়ের যারা অনেক উপরে ছিলেন। এখন বাংলাদেশ যখন টেস্টে ভালো করছে, তখন কিন্তু তারাই খেলতে চায় না। আজকে ইংল্যান্ডকে আমরা হারিয়েছি, এখন কিন্তু ইংল্যান্ডের আর কিন্তু কোনো নাকুচো ভাব থাকবে না, বাংলাদেশের সঙ্গে তাদের খেলতে হবে। নাকুচো ভাব মানে কি? মানে চিটাগাংয়ে বৃষ্টির কারণে খেলা বাংলাদেশ একদিন পিছাতে বলেছিল, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড রাজি হয়নি। এক্স্যাক্টলি আমার পয়েন্টটা সেখানেই। এখন দায়টা কিন্তু সবার, শুধুমাত্র আমরা হকি ফেডারেশনকে দায় দিয়ে দায়মুক্ত হওয়া যাবে না। দায়টা কিন্তু প্লেয়ার্সদেরও। তাদের মনে রাখতে হবে যে তারা যে 10 জন, 15 জন, 20 জন ন্যাশনাল টিম, ন্যাশনাল যে পুলের মধ্যে যারা রয়েছেন, তারা বাংলাদেশের একটা খেলার 16 কোটি মানুষের মধ্যে সেরা 16 জন। মানে আপনি হিসাব করে দেখেন যে প্রতি 1 কোটি মানুষের মধ্যে একজন, তার মানে তারা স্পেশাল। এবং এই স্পেশালিটি কিন্তু তাদের ধরে রাখতে হবে। যখনই আপনার এই সফলতাটা যখন আসবে, একই সঙ্গে আপনার কিন্তু অনেক দায়িত্ববোধ চলে আসে। হকি প্লেয়ার্সরা কি সব ক্ষেত্রে সেই দায়িত্বটা পালন করেন? তাদের শৃঙ্খলা নিয়ে কিন্তু আমরা অনেক কথাবার্তা শুনি। তাদের কিন্তু মাঠের বাইরেও কিন্তু তারা কিন্তু অনেকে সাসপেন্ডও ছিলেন অনেকদিন। সো মানে বিষয়টা হচ্ছে কি একপাক্ষিক, শুধুমাত্র সব দায় ফেডারেশন, সব দায় সরকার, সবাইকে চাপিয়ে দিলে প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। আর মনির ভাই আরেকটা কথা যেটা বললেন যে অ্যাস্ট্রোটার্ফ, ডেফিনেটলি ওই ঘাসের মাঠ থেকে অ্যাস্ট্রোটার্ফ পুরোপুরি ডিফারেন্ট। এখন এটা করার সম্ভাবনা সারা দেশে। আমি ছোট্ট একটা জিনিস শুধু অ্যাড করতে চাই। বাংলাদেশে ক্রিকেট স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম রয়েছে কয়টা? 5টা 7টা, এই তো। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে বাকিরা কোথায় খেলে? বাকিরা কিন্তু আপনি, এখন আমরা বলছি সেই বরুঙ্গাবাড়িতে একটা ছেলে ক্রিকেট খেলছে, সে কিন্তু ওই বালির মাঠে এইভাবে কিন্তু খেলছে। আপনি একটা সার্টেন লেভেল অফ স্কিলস যখন আপনি দেখাতে পারবেন, অটোমেটিক আপনার যখন ওই প্রোগ্রামসগুলো থাকবে ক্রিকেট বোর্ডে যেটা আছে, তখন কিন্তু অটোমেটিক আপনি এক ধাপ থেকে আরেক ধাপে চলে আসবেন। এই কাজটাই আসলে করতে হবে। 85 সালে বাংলাদেশের এশিয়ান হকি টুর্নামেন্টের পরে কিন্তু সারা বাংলাদেশে হকির একটা জোয়ার ছিল, সেটা আমরা ধরতে পারিনি, ওই ট্রেনটা মিস করেছি। এখন আপনার সামনে সুযোগ আছে, মানে আপনি কাজ করতে চান, কিন্তু আপনার যারা সহকর্মী, যাদের নিয়ে কাজ করবেন বা যারা ক্লাব, তারা কতটা পজিটিভ, মানে এখানে কিন্তু বোথ সাইডে অনেক ইতিবাচক মানে মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে, যদি হকির পুনর্জাগরণ সত্যিকার অর্থে সবাই চায়। এখন এবার যে এইচএফ কাপ হকি হলো, তো আমি শেষের দিকে গিয়েছিলাম, প্রথম দিকে আমি যেতে পারিনি।
তো খেলার আগে আমি যখন খেলোয়াড়দের সাথে কথা বলছিলাম, দুই একজন খেলোয়াড় আমাকে বলছিল যে আমরা দেশের জন্য খেলছি, কিন্তু মাঠে যখন নামি আমরা, আপনার চেহারাটাও মুখে ভাসে যে আপনার যে আন্তরিকতা, আপনি যেভাবে আমাদের চেষ্টা করছেন, আমরা আপনাকেও খুশি করতে চাই। আসলে একজন সংগঠক হিসাবে এইভাবেই একজন সংগঠক তার অবস্থানটা দেখতে চায়, তার তৃপ্ততা, তার সফলতাটা। তো আমার কাছে এখন মনে হয়েছে যে আমাদের হকি ফেডারেশনের যিনি সভাপতি আছেন, মাননীয় সভাপতি মহোদয়, উনি অত্যন্ত আন্তরিক। হকি ফেডারেশনে যারা কর্মকর্তা আছেন তারাও অত্যন্ত আন্তরিক। কারণটা হলো আমাদের সামনে কিন্তু এখন উন্নয়নের একটা দ্বার উন্মুক্ত আছে। আমরা যদি সবাই মিলে, হকির সাথে যারা আছেন সবাই মিলে একটু ঐকান্তিক চেষ্টা করি, আমরা হকিটাকে তুলে আনা যাবে। এটা খুব ডিফিকাল্ট না, বা আমরা যে স্বপ্ন দেখি সেটা স্বপ্ন বিলাসিতা হিসাবে মনে হবে না, এই স্বপ্নটা খুবই বাস্তবসম্মত হবে। উনি হকিতে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট করতে চায়। এই যে কর্পোরেট একটা কালচার বা ল্যাটিন একটা কালচার বা আমেরিকান একটা কালচার যেটা ক্রিকেটে এসছে, মানে এটা হকির জন্য আসলে কতটা পজিটিভ হতে পারে? আমাকে ক্রিকেটের কথা তো বললেন, ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক যে কালচারটা এসে ব্যক্তিগতভাবে আমি এর পুরোপুরি বিরোধী। আমার এটা ভালো লাগে না, সেটা হচ্ছে কি আমার কথা বলতে পারি। কিন্তু বাংলাদেশের হকি এখন যে অবস্থায় রয়েছে তাতে কিন্তু এটা হচ্ছে একদম সময়ের দাবি। এটা যদি করা হয়, এখানে সার্টেন মানে আপনার মানির ফ্লো বাড়বে, আপনার এখানে হচ্ছে গিয়ে কাভারেজের ফ্লো বাড়বে, আপনার এখানে হচ্ছে গিয়ে দর্শকরা আসতে উদ্বুদ্ধ হবে। ফ্র্যাঞ্চাইজি মানে তো এর সঙ্গে অনেক কিছু আর্থিকভাবে লাভবান হবে। তখন হচ্ছে গিয়ে যে সেই গ্রামেগঞ্জে ছেলেপেলেরাও তারাও ভাববে যে আমরা হকি প্লেয়ার হতে চাই কিনা, হতে পারবো কিনা, তার বাবা মারা ভাববে। সো সেদিক থেকে চিন্তা করলে ডেফিনেটলি এটা খুব ভালো উদ্যোগ। এখন এটা আসলে কতটুকু করা সম্ভব সেটা হচ্ছে গিয়ে পরের বিষয়, কারণ আমরা কিন্তু ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হকি করা হচ্ছে বা করার চেষ্টা করা হচ্ছে, করতে চাই, এরকম কথা কিন্তু আমরা শুনছি, আমরা বেশ কিছুদিন ধরেই শুনছি। এখন পর্যন্ত এটা আসলে আলোর মুখ দেখেনি। আমি বুঝতে পারি যে নানান সীমাবদ্ধতা ডেফিনেটলি রয়েছে, চাইলেই তো আর করে দেওয়া সম্ভব না, কিন্তু আমি আমার জায়গা থেকে বলতে পারি যে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হকি যদি করা হয়, সেটা বাংলাদেশের হকিতে এখন অবশ্যই একটা বাড়তি, একটা এক্সট্রা একটা মাত্রা যোগ করবে। সাংবাদিক কমিউনিটি তো আপনাকে একটা সিল দিয়েই দিল যে এটা করেন না। দেখেন, আমি 3 বছর আগে স্পেসিফিকলি আমি একটা প্রপোজাল দিয়েছিলাম। হয়তো তখন আমি হকি ফেডারেশনের বাইরে ছিলাম, এবং হয়তো সবচেয়ে বড় কারণ আমি তাদের কনভিন্স করতে পারিনি এইটা হওয়া উচিত। কিন্তু আপনি যখন একজন হকি খেলোয়াড়ের জায়গার থেকে আপনি দেখবেন, আমাদের দেশের লিগটাও রেগুলার হয় না। উনি কিসের জন্য হকি খেলবেন? আপনার কি কারণে ওনাকে হকিটা অ্যাট্রাক্ট করতে হবে? অ্যাট্রাক্ট হবে কারণ ওনার কিন্তু ওনার ফ্যামিলির রেসপন্সিবিলিটি আছে। আপনি একটা লিগ রেগুলার করতে পারেন না, যে লিগটা হয় সেটার যে পারিশ্রমিক উনি পায়, এটার সাথে যদি আপনি অ্যাডেড ভ্যালু না করেন, আপনি যত প্ল্যানিং করেন, যত বাস্তবায়নই করেন, আপনি হকি খেলোয়াড়, ভালো লেভেলের হকি খেলোয়াড়, ডেডিকেটেড, আপনি ওনার কাছে, আপনি ওয়ার্ল্ড কাপে আপনি যেতে চান, এই রেসপন্সিবিলিটি আপনি ওনার কাছে রাখবেন, ওনার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা থাকবে না, সেই জায়গাটা কিন্তু আসলে নৈতিক অবস্থানের দিক দিয়ে ঠিক না। প্রশ্ন, এটার উত্তর তো দেওয়াটা কঠিন আমার পক্ষে। যাই হোক, আসছি বিপিএল এর এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে নানা কথা উঠছে। এই বিপিএল এর 4র্থ এডিশনে মানে প্রতিটি ম্যাচই কাভার করছেন, মানে এত গুঞ্জন, এত আলোচনা কেন? এটা আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হলে এটা হবেই, টি20 ক্রিকেট হলে এটা হবে, এটা ট্রেন্ডটাই হচ্ছে কেমন। এখন যেটা বলা হয় যে ক্যাচ কি এর আগে কোনোদিন পড়েনি, রান আউট কি কোনোদিন হয়নি? 75 ওয়ার্ল্ড কাপ ফাইনালে তো অস্ট্রেলিয়ার 5 জন রান আউট হয়েছে। 79 ওয়ার্ল্ড কাপ ফাইনালে ক্লাইভ লয়েড ক্যাচ ফেলে দিয়েছেন, ওগুলো নিয়ে তো কোনো কথা ওঠেনি। এখন আমরা ইনফ্যাক্ট এখনও ইন্টারন্যাশনালে খুব বেশি কিন্তু ওঠে না, কিন্তু আইপিএল বলেন, বিপিএল বলেন, বিগ ব্যাশ বলেন, এই জাতীয় টুর্নামেন্টের প্যাটার্নটাই হচ্ছে এমন, এগুলোর চরিত্রটাই হচ্ছে এমন, একটা ক্যাচ পড়লেই কিন্তু এক ধরনের একটা সন্দেহের জায়গা তৈরি হয়। এটাই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। হকির যে কথাটা মনির ভাই বলছিলেন যে একটা ছেলে কেন হকি খেলবে, ওখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্বপ্ন দেখানোটা। ক্রিকেটে কিন্তু এই স্বপ্নটা রয়েছে। ক্রিকেটে বাংলাদেশের 16 কোটি মানুষ সবাই কিন্তু চায় সে, তার ছেলে অথবা তার ভাগিনা ভাতিজে কেউ না কেউ তার হচ্ছে গিয়ে ক্রিকেট খেলুক। হকির সেই স্বপ্নটা দেখাতে হবে, এবং ক্রিকেটের স্বপ্নটা রয়েছে, কিন্তু ক্রিকেটের সঙ্গে যদি একই সঙ্গে এই সন্দেহটা ঢুকে যায় স্বপ্নের সঙ্গে, তাহলে কিন্তু ক্রিকেট থেকেও একসময় মানুষ মুখ ফিরে নেবে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিপিএল গভর্নিং কাউন্সিল কি করতে পারে, তারা তাদের জায়গা থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে বলে আমি বিশ্বাস করতে চাই। কারণ আমরা দেখলাম যে 2 দিন আগে হচ্ছে ন্যাশনাল টিমের 2 জন প্লেয়ারকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। এখন এখানে আপনি বলতে পারেন যে এই ঘটনা কি এই প্রথমবারের মতো ঘটেছে? আমি একজন সাংবাদিক হিসেবে, আপনিও সাংবাদিক হিসেবে আপনি জানেন হয়তো এই ঘটনা প্রথমবার ঘটেনি।
তাহলে বিসিবি এতদিন কেন ব্যবস্থা নেয়নি? এতদিন ব্যবস্থা নেয়নি বলে কি এখনো নেবেন না? নিয়েছেন। এরকম কিন্তু আর আশরাফুলের ঘটনাটা, ওই ঘটনা ঘটেছে, তারপরেও কিন্তু ফিসফাট বন্ধ নেই। এবারও কিন্তু একজন ক্রিকেটার অভিযোগ করছেন, তার ম্যানেজার, সেই ম্যানেজার আবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ম্যানেজার ছিলেন। সো অনেক কিছু রিলেটেড, খুব মুশকিল। কেন আমি যেটা বলতে যাচ্ছি যে বিপিএল এর এবার যে দর্শক খরার যে জায়গাটা, আমার কেন জানি মনে হয় এটাও একটা কারণ। মানুষের বিশ্বাসটা, আস্থাটা যদি একবার নড়ে যায়, তাহলে কিন্তু মানুষ কিন্তু এটা দেখবে না, মাঠে বানপুকি হবে না। তখন মানুষ, আমি ক্রিকেট খেলা দেখতে যাচ্ছি, একটা কম্পিটিটিভ ম্যাচ দেখতে যাচ্ছি, আমি ঢাকা চিটাগাংয়ের ওই জাতি মানে নিজের আঞ্চলিকতার জায়গা থেকে আমি দেখতে যাচ্ছি, আমি তো রেসলিং ম্যাচ দেখতে যাচ্ছি না। দর্শকরা এটা মনে করেই কিন্তু নাও আসতে পারেন। সো সবগুলো বিষয় নিয়ে আসলে আমাদের আরো অনেক বড় পরিসরে ভাবতে হবে। বিপিএল বাংলাদেশ ক্রিকেটকে ডেফিনেটলি অনেক কিছু দিচ্ছে, কিন্তু যতটা দিচ্ছে কিন্তু কেড়ে কি তার চেয়ে বেশি নিচ্ছে কিনা, এটা আমাদের ভাবতে হবে। ভেবে তারপরে আমাদের একটা জায়গায় পৌঁছতে হবে। বিপিএল অবশ্যই একটা অর্থকরী টুর্নামেন্ট, এখান থেকে অনেক অর্থের প্রবাহ আসে, এখান থেকে খেলে প্লেয়াররা অনেকের সাথে ড্রেসিং রুম শেয়ার করে, পরবর্তীতে ন্যাশনাল টিমের জন্য তৈরি হয়, সব ঠিক আছে। কিন্তু এখান থেকে আমরা আবার যা হারাচ্ছি, যেসব জায়গাগুলো আমাদের নৈতিকতা, আমাদের মূল্যবোধ, আমাদের ভ্যালুসটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সেটা যদি আপনি কিন্তু সোসাইটিতে যখন মূল্যবোধ ক্ষয়ে যেতে থাকে, ওই আস্তে আস্তে কিন্তু একটা পিলার ধসে যায়, আপনি কিন্তু বুঝতে পারবেন না, হঠাৎ করে একদিন ধসে যাবে। সো ফুটবল কিন্তু এটা বুঝতে পারে না, ফুটবলের প্যাটার্নটা আলাদা। কিন্তু আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, ফুটবলও কিন্তু একসময় মনে হয়েছিল যে ফুটবল আবুনি মডার্ন ম্যাচ দেখতে 50,000 দর্শক আছে, বাইরে আরো 30,000 আছে, আমাদের কার কি হবে? কারো কথা কিন্তু শুনে না। ওই এক প্লেয়ার এক লিগ বলেন, বিদেশি প্লেয়ার অবাধে আনা বলেন, অনেক কিছু তারা তাদের ইচ্ছা মতো করেছে। সো শেষ পর্যন্ত যখন ধসে গেছে, এখন কিন্তু গত 15 বছর ধরে চেষ্টা করা হচ্ছে, আর কিন্তু আমরা পারছি না। সো ক্রিকেটের অ্যাটলিস্ট ওইসব উদাহরণ মাথায় রেখে একটু সতর্ক হতে হবে। আপনি তো এখনো ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করেননি, মানে এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। নোমান যেসব বিষয়গুলিতে ইঙ্গিত করলো আর কি, ওই জায়গাগুলোতে আসলে আপনারা কতটা হোমওয়ার্ক করে মাঠে নামবেন? আসলে আমি যে ফ্র্যাঞ্চাইজ লিগটার কথা ভাবছি বা আমরা করার চেষ্টা করছি, আমরা তথাকথিত একটা ফ্র্যাঞ্চাইজ লিগের জন্য আমাদের অবস্থানটা না যে হঠাৎ করে একটা লিগ শুরু হবে, হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। আমরা আসলে লিগ করার আমার প্রথম প্রিকন্ডিশনটা ছিল যে বাংলাদেশের হকি খেলোয়াড় বা হকিটা এখন যে জায়গায় গেছে, আপনি জানেন যে হকিটা এখন সম্পূর্ণ ইউরোপ কেন্দ্রিক। আপনি যদি 5টা বা 6টা ফ্র্যাঞ্চাইজ লিগ থাকতো, আপনার প্রত্যেকটা লিগে যদি আপনার সাপোর্টিং স্টাফ থাকতো, আমার প্রত্যেকটা খেলোয়াড় আধুনিক হকির সংস্পর্শে থাকতো, বিদেশি প্লেয়াররা আমাদের হকি খেলোয়াড়রা সংস্পর্শে থাকতো। তারা ভিডিও অ্যানালিস্টের কাজটা কি, কিভাবে সে আরো তার খেলার, তার টেকনিকগুলো, যেটা নোমান ভাই বলেছেন যে হকি এখন টোটালি একটা টেকনিক্যালি সাউন্ড গেম। আপনি এই গেমটা আপনি একজন হকি কোচ কিন্তু আপনার কোনো রেভলিউশন করতে পারবে না। এই জায়গায় একটা হকি কোচের সাথে একজন ভিডিও অ্যানালিস্ট, ফিজিও, অ্যাথলিট, মানে টোটাল টিম কম্পোজিশনটা এটা শুধুমাত্র সম্ভব। আপনি দেখেন আমাদের ফেডারেশনের অনেক লিমিটেশন আছে, সরকারের অনেক লিমিটেশন আছে। আপনি যদি এই অ্যাডেড ভ্যালুগুলো করতে পারেন, তাহলে কি হবে? হকি খেলার একটা উন্মেষ হবে, একটা উন্নয়ন হবে, যেটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু আমরা বাংলাদেশের হকিকে যে জায়গায় দেখতে চাই, সেই জায়গাটা আমরা দেখতে পাবো। মানে দূর থেকে চাই যে হকি তার আগের জায়গায় ফিরে আসুক, আরো ভালো করুক, ইউরোপীয় ঘরানায় প্রবেশ করুক। এই প্রত্যাশায় আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ গ্যালারি স্টুডিওতে আসার জন্য। আমরাও শেষ করছি আজকের গ্যালারি। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম গ্যালারি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দর্শক, এই অনুষ্ঠানটি যদি আপনারা ভিডিও সহ দেখতে চান, তবে আপনারা ভিজিট করুন আমাদের এনটিভি অনলাইন www.ntvbd.com। সবাইকে শুভেচ্ছা এতক্ষণ এই অনুষ্ঠান দেখার জন্য।